বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার অতিথি বসে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক মোহাম্মদ আরাফাত, ডানে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। অনুষ্ঠান শুরুর আগেই কথা হচ্ছিল আমার দুই অতিথির মধ্যে এবং আপনারা কথা বলছিলেন গম কেলেঙ্কারি নিয়ে, পুলিশের প্রসঙ্গ নিয়ে। আমি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রসঙ্গ নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যে আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে চলতি বছরের প্রথম 6 মাসে জানুয়ারি থেকে জুন 15 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এবং ক্রস ফায়ারে 101 জন এবং রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে 132 জন। এবং প্রতিবেদনটি বলছে যে এই সময় র্যাবের সঙ্গে ক্রস ফায়ারে 22 জন, পুলিশের সঙ্গে 40 জন, র্যাব এবং বিজিবির সঙ্গে 1 জন, আনসারের সঙ্গে 1 জন, গোয়েন্দা পুলিশের সঙ্গে 7 জন এবং যৌথ বাহিনীর সঙ্গে ক্রস ফায়ারে 1 জন নিহত হয়েছে। সো আমরা দীর্ঘদিন ধরে ক্রস ফায়ার নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে র্যাবকে অভিযোগের তীরটা সবসময় র্যাবের দিকে দেখা যাচ্ছে, কিন্তু এই প্রতিবেদন অনুযায়ী এখন দেখা যাচ্ছে যে র্যাবের চাইতে পুলিশ শুধু এগিয়ে নয়, অনেকখানি এগিয়ে গেছে গত 6 মাসে। আরাফাত যদি শুরু করেন। এবং মানবাধিকার নিয়ে কথা হচ্ছে দেশের ভেতর থেকে বাইরে থেকে। আপনি জানেন কিছুদিন আগে স্টেট ডিপার্টমেন্টের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানেও এই প্রসঙ্গগুলো এসেছে। একটা বিষয় হচ্ছে, এর আগে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন অনুষ্ঠানে বলেছিলাম যে র্যাবের ক্রস ফায়ার যে ব্যাপারটা, এটা অনেক বেশি মিডিয়াতে আলোচিত। যেখানে র্যাব আর ক্রস ফায়ার জিনিসটাকে আপনার অনেকটা কি বলে এটাকে, মানে ইন্টারচেঞ্জেবল একটা টার্মিনোলজি হিসেবে ব্যবহার করা হয় এবং আলোচনা এটা উঠে আসে র্যাব ক্রস ফায়ার যেন একই একটা সূত্রে গাথা। কিন্তু সত্যিকার অর্থে যেটা আপনি দেখেন যে পুলিশ বাহিনী যারা অন্যান্য মানে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী আছে, তাদের ক্ষেত্রে ক্রস ফায়ার ঘটনাটি ঘটে, এটা আমরা জানি। কিন্তু মূল সমস্যাটা যেখানে, এটা বিশ্লেষণ করতে যেখানে আমরা একটু সমস্যায় পড়ি, সেটা হচ্ছে ক্রস ফায়ার জিনিসটা কি আসলে। এটার একটা প্রায়োগিক নতুন অর্থ দাঁড়িয়ে গেছে কিন্তু বাংলাদেশে। আপনি ক্রস ফায়ার বলতে কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বলছেন? এখানে যে রিপোর্টটা দিয়েছে, যতগুলি যে নাম্বারটা বলছে ক্রস ফায়ার, সবগুলোই হয়তো সঠিক তথ্য আছে, এতগুলোই ক্রস ফায়ার হয়েছে, কিন্তু এই সবগুলো ক্রস ফায়ারই কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিনা সেই কথা কি বলছে আইন ও সালিশ কেন্দ্র বা তারা? বা যদি বলে থাকে সেটা কি তারা বলতে পারে কিনা, তার সে এখতিয়ার আছে কিনা, এই মৌলিক জায়গাতে কিন্তু প্রশ্ন করার বিষয় আছে। কারণ আপনি যদি ক্রস ফায়ার বলেন, যেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটি র্যাব হোক, পুলিশ হোক বা যেই হোক, যৌথ বাহিনী হোক, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে বিভিন্ন পর্যায়ে এবং অবনতি ঘটার সময় তাদেরকে যখন ইন্টারভিন করতে হয়, নিয়মের মধ্যে তাদের যে কাজগুলি করার কথা ডিউ প্রসেস মধ্যে, তার মধ্যে কিন্তু একটি অপশন অলরেডি আছে যে তারা সেলফ ডিফেন্সে কিন্তু তারা গুলি করতে পারে এবং অন দ্য স্পট আপনার হত্যাকাণ্ড ঘটতে পারে, যেটি পৃথিবীর উন্নত বিশ্বেও কিন্তু এই ঘটনাগুলি ঘটে এবং ঘটছে। এবং বিশেষ করে সন্ত্রাসীদের আপনার বিরুদ্ধে যে যুদ্ধ করতে যে আমরা একেবারে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এই ঘটনা দেখেছি, কানাডাতে আমরা দেখেছি তাদের পুলিশের হাতে কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে সন্ত্রাসীরা, এরকম ঘটনা ঘটেছে। কাজে ক্রস ফায়ার যদি বলেন বা এনকাউন্টার যেটিকে বলেন, সেটি নিয়ে কিন্তু কারো কোনো বিতর্ক থাকার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ এটা আইন সিদ্ধ একটি বিষয় যে, এবং এটা লিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল রাইট পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, এবং এটি বিশ্বের বহু দেশে, উন্নত ডেমোক্রেসি সব জায়গায় এটা আছে। এটা হলো প্রথম বিষয়টি। বা দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই ক্রস ফায়ার, যত পারসেপশন হচ্ছে যে এটি ক্রস ফায়ার বলা হচ্ছে কিন্তু বাস্তবে তা নয়। আমি আসছি সেখানে যে এই পারসেপশন নিয়েই তো আমার মানে এটা বিশ্লেষণটা এখানে। এখন যে ক্রস ফায়ার যে যতগুলি হয়েছে, এর মধ্যে কতগুলো বিচার বহির্ভূত, মানে কতগুলো মানে আইন সিদ্ধ নয়, কতগুলো কনস্টিটিউশনাল ম্যান্ডেটের বাইরে হয়েছে, সেইটা নিয়ে কিন্তু আমরা প্রতিবাদের কথা বলি মূলত। কিন্তু এইটা করতে যে আমরা গুলিয়ে ফেলি, কাজে আমাদের যে প্রতিবাদ বা আমাদের যে আপনার অ্যাপ্রোচটা, সেটার মধ্যেও কিন্তু গলদ আছে। আমরা যে কারণে বাংলাদেশে বলেন বা আমাদের সমাজে বিভিন্ন সমস্যা নিয়ে যখন আমরা আলোচনা করতে চাই, সমাধানের জন্য এগিয়ে যেতে চাই, আমরা নিজেরাও কিন্তু সমাধান দিতে পারি না। কেন জানেন? কারণ আমরাও কিন্তু ট্রু সেন্সে প্রবলেমের আসল জায়গায় হিট করি না, বা ট্রু সেন্সে আমরা ওই পারসেপশন দিয়ে ড্রিভেন হয়ে দৌড়াই। আমরা কিন্তু আসলে একটা মানে রিয়েল সেন্সে কনটেক্সটের মধ্যে ফেলে আসলে কতটুকু আইন সিদ্ধ ঘটেছিল ক্রস ফায়ার গুলি, ওই ক্রস ফায়ার হওয়ার প্রয়োজন ছিল কিনা বা বাধ্য হয়েছিল কিনা পুলিশ, এবং সেটি অন্যান্য উন্নত দেশে বা কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক ম্যান্ডেটের মধ্যে যে ক্রস ফায়ার, সেগুলো কিনা, এগুলো কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করি না। আমরা ঢালাও ভাবে বলে দিই সব ক্রস ফায়ার মানবাধিকার লঙ্ঘন, সব অন্যায় করেছে। এইগুলো কিন্তু আমাদের দিক থেকেও বা সুশীল সমাজের পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে এই ধরনের ভুলগুলি করা হয়, বা মানবাধিকার সংস্থা যেগুলো তারা এই ভুলগুলি করে। এই জন্য আমি যেটা মনে করি যে ক্রস ফায়ার কেন, বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ড যে কোনো সভ্য সমাজে এটা গ্রহণযোগ্য নয়। বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ড কোন ডেমোক্রেটিক বা গণতন্ত্রে এটা গ্রহণযোগ্য নয়। এটা কেউ, কোনো সুস্থ মানুষ এটাকে সমর্থন করতে পারে না।
এবং এটা আমরা করি না, করব না, এটা কখনো প্রশ্নই আসে না। এবং যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিরোধে আমাদের এবং শক্ত অবস্থান থাকবে এবং আমরা সবসময় প্রতিবাদ করব। কিন্তু এট দ্য সেম টাইম এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আপনি ক্রস ফায়ারের সাথে গুলিয়ে ফেলে, যেখানে আইনসিদ্ধ কনস্টিটিউশনাল ম্যান্ডেটের ভিতরে ইন্টারভেনশন করবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং সেখানে যদি এনকাউন্টার বা ক্রস ফায়ার ঘটে এবং সেখানে যদি একজন সন্ত্রাসীর হত্যাকাণ্ড ঘটে, যে সন্ত্রাসী হয়তো আর 5 জনকে অতীতে মেরেছে, যে হয়তো বেঁচে থাকলে আরো 5 জনকে মারবে, এবং যাকে অ্যারেস্ট করতে গেলে 2 জন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ওখানে হত্যাকাণ্ডের শিকার হবে, তাকে ফাইট করে যে অন দ্য স্পট যখন তাকে হত্যা করা হবে, সেগুলোকে যখন আমরা ওই যে মানবাধিকার ওগুলোর বলয় এনে আপনার সমালোচনা করতে যাই, তখন আমরা কিন্তু আবার ভুল করি। কাজে এইখানে যেটা আমি মনে করি যে যেভাবে ঢালাভাবে যেটি বলা হয়েছে যে ক্রস ফায়ার যে নাম্বারগুলি দেওয়া হয়েছে, হ্যাঁ হয়তো সত্যি সব ক্রস ফায়ার, কিন্তু তারা কি বলতে পারবেন কতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড? আপনার ছোট্ট করে একটা লাস্ট জিনিস বলে রাখি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনটি বা কতগুলো সেটি বলার এখতিয়ার কিন্তু শুধুমাত্র কোর্টের আছে, অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। এটা আমি আগেও বলেছি, আপনি কিন্তু বলতে পারবেন না। সেক্ষেত্রে তো যেটাকে আপনি ক্রস ফায়ার বলছেন, বা সেটিও তো কোর্টই বলতে পারবে যে এটি প্রয়োজন ছিল কি ছিল না। আমি সেই জায়গা থেকেই তো বলছি আপনাকে, যদি প্রয়োজন না থেকে থাকে তখনই তো সেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আনলেস ইট ইজ প্রুভেন। তার আগ পর্যন্ত ইট ইজ ক্রস ফায়ার এবং এটা কনস্টিটিউশনালি রাইট, আপনাকে ধরে নিতে হবে। আপনি যদি কারো সন্দেহ থেকে থাকে, চ্যালেঞ্জ করে কোর্টে যদি যান এবং কোর্টের প্রসেসের মধ্য দিয়ে এসে যদি প্রমাণিত হয় যে না এই ক্রস ফায়ারটি, এই যে 100 কত কত সব বলা হচ্ছে, এখান থেকে এই 2টি বা 3টি বা 5টি ক্রস ফায়ার আসলে এটি ক্রস ফায়ার বা এনকাউন্টার ছিল না, সেগুলো ছিল নির্জলা হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কোর্টের এই ভার্ডিক্টের পরেই শুধুমাত্র আমরা আমাদের সেই এখতিয়ার থাকবে বলার যে এগুলো বিচার বহির্ভূত। তার আগে কিন্তু বলতে পারে। ডক্টর বদিউল আলম মজুমদার, বেঁচে থাকার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের সংবিধানের মৌলিক অধিকারের অংশ। তো এই আমাদের সকলেরই বেঁচে থাকার অধিকার আছে। তেমনি ভাবে একজন সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিরও বেঁচে থাকার অধিকার আছে, এবং শুধু বেঁচে থাকার নয়, তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, ওটাও তার সাংবিধানিক অধিকার। এবং বস্তুতপক্ষে আমার আপনার যে অধিকার, যে মৌলিক অধিকারগুলো, আমাদের এই মৌলিক অধিকারগুলো আমরা পেয়েছি কিন্তু এই সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি যারা, সমাজে ওই যে যাকে কেউই পছন্দ করে না, সেই সব ব্যক্তিদের অধিকার রক্ষা করতে গিয়ে কিন্তু আমার আপনার অধিকার রক্ষিত হয়েছে এবং আমরা সভ্য সমাজে পরিণত হয়েছি। তাই যে কোনো সভ্য সমাজে যে কোনো ব্যক্তি যে সে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হওয়ার আগে সে নিরপরাধ, এবং সেই তার অপরাধ প্রমাণ করার তার সুযোগ পাওয়া তার অধিকার। তো এই যে আরাফাত যেটা বললেন, হ্যাঁ ক্রস ফায়ার আর বিচার বহির্ভূত হত্যা, কিন্তু আমরা যেটা দেখি যে স্ক্রিপ্ট একটা, নাটক একটা, যে অমুককে ধরা হয়েছিল, তাকে এই যে অস্ত্র উদ্ধারের জন্য মাঝরাতে নিয়ে যাওয়া হয়েছে, গল্পটা একই, গল্পটা একই। এবং আমাদের দুর্ভাগ্যবশত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সকল গল্প এতবার ফিরেছেন যে এটার বিশ্বাসযোগ্যতা পুরোপুরি চলে গিয়েছে। এখন ধারণা হয়ে গিয়েছে যে এগুলো সবগুলোই হলো যে স্টেজড, এগুলো সবগুলোই হলো, সবগুলো না হলে অধিকাংশই হলো যে এটা ওই যে বিচার বহির্ভূত হত্যা, যে এইসব ঘৃণিত ব্যক্তি নিঃসন্দেহে, এবং তাদের হয়তো সবাই নয়, কেউ কেউ ঘৃণিত ব্যক্তি, এবং তাদের হয়তো আদালতে শাস্তি হওয়া উচিত, এবং তাদেরকে ওই যে যেই পরিণতি তাদের হয়েছে ক্রস ফায়ারের মাধ্যমে, সেই পরিণতি হয়তো হওয়া উচিত। কিন্তু তার বিচার পাওয়ার অধিকার আছে, এবং তার বিচার নিশ্চিত করার মাধ্যমে আমি আমার অধিকার নিশ্চিত করতে পারছি। এবং তো এই যেটা গুরুত্বপূর্ণ যে আমাদের তো কোনোটার তো তদন্ত হইল না, এবং তদন্ত আমরা শুনেছি যে তদন্ত হয়, তো তাদের ইন্টারনাল তদন্ত হয়, কিন্তু যেটা হওয়া উচিত আমাদের নিরপেক্ষ তদন্ত, যে তৃতীয় পক্ষ দ্বারা তদন্ত হওয়া উচিত, যার ফলে এই হত্যাটা বন্ধ হয়। এবং হত্যা যে পেট্রোল বোমা মেরে হত্যা জঘন্য হত্যা, এবং এর ব্যাপারে কোন রকম নমনীয়তা প্রদর্শন কোনো সুযোগ নেই, এবং তাদেরকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া উচিত। ঠিক তেমনি ভাবে যারা বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত তারাও হত্যায় লিপ্ত, এবং আরো গুরুতর হলো যে এরা কিন্তু প্রশিক্ষিত, যারা এই কাজে লিপ্ত তারা একটা সুশৃঙ্খল বাহিনীর অংশ, এবং তাদের লক্ষ্য হলো যে শিষ্টের পালন আর দুষ্টের দমন করা, এবং শিষ্টের পালন করতে গিয়ে দুষ্টের দমন করতে গিয়ে তারা
প্রথমত তাকে নির্ধারণ করতে হবে সে দুষ্ট, সেটা প্রমাণ করতে হবে। কিন্তু তারা যদি আগের থেকেই তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা অপরাধী, তারা ঘৃণিত, তারা ওই যে তাদের বেঁচে থাকার অধিকার নেই, এবং দমনের অর্থ হলো মূলত তাকে আইনের আওতায় এনে তুলে দেয়া, বিচারিক প্রক্রিয়ায় সে দোষী সাব্যস্ত হবে, কিন্তু দোষী সাব্যস্ত হবে না। তো আমাদের দুর্ভাগ্যবশত আমাদের এই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আমাদের। এবং এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৈতিক দিকটা নিয়ে যদি আলোচনা করতে চাই আমরা, আরাফাতের কাছে আসছি আমি পরে। গতকাল ডেইলি স্টার একটি শীর্ষ প্রতিবেদন লক্ষ্য করেছেন যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ 77 লক্ষ টাকার একটি ফান্ড তৈরি করেছে তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘুষ দেবার জন্য। তো যদিও এই বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তাদেরকে শনাক্ত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কিছু অ্যাকশনও নেওয়া হচ্ছে, কিন্তু এই যে প্রবণতা, এবং এটি আমরা কিন্তু সারা দেশ জুড়ে বিভিন্ন সময় শুনি যে তারা এটিকে আপনি আশ্চর্য হচ্ছেন, আমি তো আশ্চর্য হই না, এ তো ব্যাপক, এ তো সব জায়গায়। তাদের নিয়োগ দেখেন, তাদের এই যে আমরা তো খবরের কাগজে পড়ি, আমাদের কাছে তথ্য নাই, তবে আমার কাছে দু একজন এসছে, তথ্য নিয়ে এসছে যে এই যে নিয়োগ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, প্রায় অধিকাংশই, সবগুলো না হলে অধিকাংশই কিন্তু টাকা পয়সার বিনিময়ে। তাদের যে এই যে হচ্ছে, বদলি হচ্ছে, এগুলো টাকা পয়সার বিনিময়ে, এবং বিভিন্ন রকমের সেই চাঁদাবাজি এবং অনেক অপকর্মের সাথে জড়িত। এবং দুর্ভাগ্যবশত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা খুব খুব খারাপ। এবং আমার আশঙ্কা যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা সভ্য রাষ্ট্রে এইরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো কিনা। তো এখন এ তো আমার মনে হয় একটা ভিন্ন রকমের এই যে সংবাদ আমরা দেখেছি ডেইলি স্টারে। তো এইরকম তাদের অনেক অন্যায় কাজের সাথে যুক্ত হওয়ার বহু সংবাদ প্রতিনিয়ত আমরা খবরের কাগজে দেখছি। আচ্ছা, একটা জিনিস দেখুন, আসলে না, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। একটা বিষয়কে আপনি কিভাবে দেখবেন। নাম্বার ওয়ান, জনাব বদিউল আলম মজুমদার সাহেব বললেন যে হত্যায় আমি ওনার সাথে এখানে দ্বিমত পোষণ করি। যে লোকটা একেবারে ইনোসেন্ট মানুষকে, ঘুমন্ত নারী শিশুদেরকে পেট্রোল বোমা পুড়িয়ে মারছে, সেই হত্যা। আর ওই দুষ্ট লোক যারা পুড়িয়ে মারছে তাদেরকে দমন করতে যে ক্রস ফায়ারে যদি তাদের মৃত্যু ঘটে, ক্রস ফায়ার বলতে আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলছি না। আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য না, এটা কেউ অ্যাকসেপ্ট করে না, এটার বিপক্ষে আমি নিজেও, কাজে এটা নিয়ে আমি কিন্তু বিতর্কই নাই, কাজে এটা আমি তুলছি না। আমি বলছি একেবারে জেনুইনলি যে ক্রস ফায়ার হচ্ছে, কারণ যে লোকটা, কিন্তু সেখানে যেটি হয় আমরা বছরের পর সেই বিএনপির আমল থেকে দেখে আসছি, যখন র্যাব গঠন করা হলো এবং যখন থেকে এই ক্রস ফায়ারটা শুরু হলো সেই মানে অতিমাত্রায়, তখন থেকে লক্ষ্য করা যাচ্ছে গল্পটা কিন্তু একই রকম। আমি মজা করে অনেক সময় বলেছি যে এরা তো একজন স্টোরি রাইটার নিয়োগ দিতে পারে, স্টোরি বদলাতে পারে, বিভিন্ন সময় স্টোরিটা মজা করে অনেকে বলে, কিন্তু এখানে আপনার সাথে আমি একটু ডিফার করবো। সেটা হচ্ছে সকল ক্ষেত্রে গল্প একই রকম নয় এবং সকল ক্ষেত্রে একই ঘটনা ঘটছে না, এটাও কিন্তু আপনার সাথে আমি একমত পোষণ করি। কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে, বাট এর মধ্যে যে ঘটনা আমরা দেখেছি বাংলাদেশে, যে সন্ত্রাসীদেরকে আমরা ফেস করেছি, এখানে আপনার কেন মনে হচ্ছে না যেখানে অনেকগুলি জেনুইন ক্রস ফায়ার থাকাটা স্বাভাবিক? সবগুলোই আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়। বলছি না তো, একবারের জন্য বলিনি যে আমি সেটাই বলছি না, আমরা তো তাই বলছি। থাকতে পারে, আমরা পারসেপশনে যেটা বলছি সবগুলো সকল গল্প একই রকম নো, এইটাও কিন্তু ঢালাও, সেটিও আদালত কর্তৃক নির্ধারিত হতে হবে। আমরা কিন্তু বলে দিতেই পারি না এটা বিচার বিভাগে মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আরেকটি জিনিস হচ্ছে যে আমরা কি এই তথ্য নিয়েছি? আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি একটু খোঁজ নিয়ে দেখেন কতগুলি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ইন্টারনালি আভ্যন্তরীণ ভাবে তদন্ত করে বিচারের প্রক্রিয়া এনে তাদের বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। ওই তথ্য আমরা ঘেটে তো জনগণের সামনে উন্মোচন করছি না, দিচ্ছি না, এগুলো তো গণমাধ্যমে হাইলাইটেডও হচ্ছে না। আমরা শুধু বলছি কোথায় কোথায় অন্যায় করছে। অন্যায় যে প্রতিকারের অংশ হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে যে এই কাজগুলি হচ্ছে সেগুলো তথ্যগুলো একটু ঘেটে নেন, দেখেন, দেখে এগুলো একটু বলেন এই কাজগুলো ঘটছে। সভ্য সমাজের কাজটা কি? সভ্য সমাজে আপনি পৃথিবীর কোন সভ্য সমাজ দেখাতে পারবেন সকল অন্যায় বন্ধ হয়ে গেছে? এটা তো থাকবে না কোথাও, অন্যায় ঘটবেই। কিন্তু আমরা কিভাবে কোন মানদণ্ডে বিচার করব? একটা অসভ্য সমাজে অন্যায় ঘটে এবং তার কোনো প্রতিকার হয় না। এই সমাজ, সভ্য সমাজে অন্যায় যখন ঘটে তার প্রতিকার হয়, আইনের আওতায় নিয়ে আসা, বিচার হয়। কিন্তু আমরা যে অন্যায়টা করি, টেলিভিশনগুলোতে সে টক শোতে বসে এক পেশে কথা বলি, কি কি অন্যায় করছে ঘেটে ঘেটে বের করে সেগুলো তুলে ধরছে, কিন্তু তার যখন প্রতিকারগুলি হচ্ছে, তার যখন আভ্যন্তরীণ তদন্ত হচ্ছে, তাদেরকে নিয়ে যখন বিচারের প্রক্রিয়া আনা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, সেগুলো একটাও আমরা বলি না। তাহলে আমরাও তো অন্যায় করছি। আমাদেরকে তো ব্যালেন্স করার অর্থ হচ্ছে যেখানে অন্যায় হবে সমালোচনা করতে হবে, যেখানে
এটার কোনো না কোনো প্রতিকার হচ্ছে, ন্যায়সঙ্গত আপনার ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেগুলো আমাকে বলতে হবে। কিন্তু দ্বিতীয় জিনিসটা তুলনামূলক বিচারে তো অন্যায়গুলো, নিন্দিত কাজগুলোই টেলিভিশনে বা গণমাধ্যমে উঠে আসবে বেশি, কারণ সেটি ধরে দেওয়াই কাজ। আর ভালো যেটি আপনি করবেন, সেটি কিন্তু রুটিন ওয়ার্কের মধ্যে যেমন ধরে দেওয়া কাজ। আমি শুধু গণমাধ্যম এবং নিউজ রিপোর্টিং এর কথা বলছি না, এখানে এসে আমরা যারা বিশ্লেষণ করি তাদের কথা বলছি। আবার এরকমও কাজ না যে একটি সমাজে এরকম ইমপ্রেশন দেয়া যে সবকিছু ভেঙে চুরে পড়ে গেল, সব শেষ হয়ে গেছে। এই যে আপনার বরিশালের যে ঘটনা আপনি উঠালেন, এখানে বরিশালের এন্টায়ার আপনার পুলিশ কমিশনের সবাই মিলে এই ঘটনাটি ঘটিয়েছে সেটা কিন্তু না, কিন্তু মনে হচ্ছে একটা ইমপ্রেশন। ইভেন ডেইলি স্টার যে রিপোর্টিং দেখে মনে হচ্ছে, কারণ আমি এই ঘটনাটা জানার পর আই হ্যাভ ইনভেস্টিগেটেড, ফাউন্ড আউট ইনফরমেশন, এক্সাক্ট ইনফরমেশন এটা নিয়ে, কোথায় কি ঘটেছে না ঘটেছে। অ্যাপারেন্টলি যতটুকু জানা সম্ভব একজন নাগরিক হিসেবে আমি চেষ্টা করে জেনেছি। মনে হচ্ছে যে পুরো পুলিশ কমিশন এই কাজটি করেছে। তারপরে কি বরিশাল পুলিশ কমিশন, মনে হচ্ছে গোটা বাংলাদেশের সকল পুলিশ এই কাজটি করেছে। কত অন্যায় ভাবে প্রেজেন্ট করে এই জিনিসটা, যে পুলিশ এরকমই, খুবই অন্যায় এগুলো। আমি বলছি আমরা যারা বিশ্লেষণ করছি তাদের মধ্যেও, বিশ্লেষণের মধ্যেও সততা থাকতে হবে, এখানেও নিরপেক্ষ অবজেক্টিভিটি থাকতে হবে। সেটা কি, যে কাজটি ঘটেছে বরিশালে খুবই নিন্দনীয়, এবং এটা কিন্তু আমাকেও কনসার্ন করে যে পুলিশের মধ্যে যারা আছে তারা যদি এই ধরনের বেআইনি এবং দুর্নীতির সাথে যুক্ত থাকে, খুবই দুঃখজনক। কিন্তু এখানে আসার কথাটা আবার যেটা, সেটাও তো শোনাতে হবে দর্শককে। সেটা কোথায় জানেন, আমি যখন ভিতরে ঘেটে দেখলাম, সেখানে দেখলাম একেবারে কনস্টেবল লেভেলে সাধারণত যাদের প্রমোশনের জন্য যে পরীক্ষাগুলি হয় এবং প্রমোট করার জন্য, সেইখানে তারা ডিউ প্রসেসে সব কাজগুলি হয়েছে, এবং হওয়ার পরে যেটি হচ্ছে একটা গ্রুপ অফ পিপল উইদিন দ্য পুলিশ, পুলিশের মধ্যেই কিন্তু তারা সেটা অ্যাডভান্টেজ নিয়ে অনেকে এই ইমপ্রেশন দিয়েছে, তোমরা যদি কিছু টাকা পয়সা দাও তাহলে তোমাদের প্রমোশনটা নিশ্চিত হবে। এবং আমাদেরই তো এটা সমস্যা, এটা শুধু পুলিশ সদস্যদের, বাংলাদেশের সমস্ত সেক্টরে সাধারণ মানুষের এটা সমস্যা, যে আমরা কোনো কাজ পাওয়ার জন্য একটু যদি আশ্বাস পাই টাকা দিলে হবে, আমরা জাম্প করে টাকা দিতে চাই। ঘুষ যে দেয় এবং যে নাই, বোথ এন্ডেই তো সমস্যা আছে দেশে, এটা তো আমি নিজে দেখে আসছি। এবং আমি এ যাবৎকালে আপনাকে বলতে পারি, দুটো একটা কাজের সাথেও আমি কখনো কম্প্রোমাইজ করিনি। কিন্তু আমি এই সমাজে এগুলো নিয়ে তো ঘাটি, এগুলো নিয়ে গবেষণা করা, বোঝার চেষ্টা করি। এটা তো আমাদের রন্ধ্রের সমস্যা। আলাদাভাবে পুলিশ বাহিনীকে আপনি কিন্তু বলে লাভ নাই, এই লোকগুলিতে এই সমাজেরই বিভিন্ন বাহিনীতে, বিভিন্ন পর্যায়ে, সুধী সমাজে, সুশীল সমাজে, বিভিন্ন সমাজে একই ক্যাটাগরির লোকজন আছে। তো এই ঘটনাটি যখন ঘটলো, ঘটার পরে এই কিছু লোক, এই যে 10 জন, কিন্তু সেই 10 জনকে আমরা প্রতিনিধিত্ব করে দিচ্ছি গোটা পুলিশ বাহিনী। নো, দ্যাট ইজ ভেরি রং এটা করলে। তারপরে আপনি দেখেন কোথায় আমরা আসার কথাটা, যেটা আমি বলতে যাচ্ছিলাম, এইটা উন্মোচিত হওয়ার সাথে সাথে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আপনি দেখেন, আপনাকে আমি পড়ে শোনাই, এখানে ডেইলি স্টারই তো আসছে, আপনার ওই ভদ্রলোক কি বলেছে, যে আইজি কি বলেছে, উনি কি বলেছে, যে উই ফলো দ্য জিরো টলারেন্স স্ট্র্যাটেজি এগেনস্ট এনি কাইন্ড অফ ক্রিমিনালস। এবং 10 জনকে ক্লোজ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। ওখানকার ডেপুটি যে পুলিশ কমিশনার বরিশাল, তাকে সাসপেন্ড করা হয়েছে। অল কাইন্ড অফ লিগাল অ্যাকশনস হ্যাজ বিন টেকেন। তার মানে কি, আমেরিকাতে, ইউকেতে, পৃথিবীর অন্যান্য উন্নত দেশে পুলিশ বাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ধরনের অন্যায় করে না? শত শত এক্সাম্পল আপনাকে দেখাতে পারবো, অন্যায় করে, অবশ্যই করে, এখানেও করছে। কিন্তু তার মানে কি তারা বলছে যে সবকিছু একবারে ভেঙে চুরে গেল, ওখানে সব নষ্ট হয়ে গেছে? তা তো তারা বলছে না। আপনার আসার কথা হচ্ছে এই ঘটনা ঘটছে, ঘটবে। বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ, আমাদের দেশের মানুষের মধ্যে এই সমস্যাগুলি আছে, আমাদের সাইকির মধ্যে ভিতরে ঢুকানো এই সমস্যা। কিন্তু আসার কথা হচ্ছে সিস্টেম কাজ করছে, কিন্তু সিস্টেম কিন্তু সাথে সাথে অ্যাকশন নিচ্ছে, সিস্টেম কিন্তু সাথে সাথে তাদেরকে সাসপেন্ড করছে, সাথে সাথে আইনের আওতায় নেওয়া হচ্ছে, এবং এই প্রক্রিয়াগুলি চালু হচ্ছে। এই জায়গাগুলো তো আমাদের বিশ্লেষণে এখন এটা করা হয় যখন এইভাবে খবরের কাগজে হেডলাইন হয়, যখন মানুষ জানে, যখন প্রতিবাদ হয়, তখন। কিন্তু আরাফাত সেই জায়গায় সমালোচনা করছেন যে খবরের কাগজের হেডলাইন বা নিউজ বা এই রকম অহরহ বহু ঘটনা ঘটছে। এবং আমি একই সাথে বলতে চাই যে বহু পুলিশ কর্মকর্তা আছে, বহু সরকারি কর্মকর্তা আছে যারা সৎ, যারা ওই যে কোনোভাবে অন্যায়ের সাথে যুক্ত নয়। অতএব আমি ওই ঢালাভাবে বলতে চাই না। আরেকটা কথা আরাফাত, যে তারা কোনো অন্যায় করবে না, এটাই তো স্বাভাবিক এবং এটাই তো হওয়ার কথা। তারা কোন রকম তারা ওই যে 2-1 জন অন্যায় করবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু ব্যাপক হারে তারা অন্যায় করবে না, অপকর্মের সাথে যুক্ত থাকবে না, এটাই স্বাভাবিক। এবং তাই তারা যখন অন্যায় করে সেটাই কিন্তু খবর,
এবং সেটাই কিন্তু খবরের কাগজে আসে, সেটাই কিন্তু অন্যরা বলে। আর তাদের যে ভালো কাজ, তার জন্য তো তাদের পিআরও আছে, আমরা তো তাদের পিআরও নই। তাদের পিআরওরা তাদের সব ভালো কাজের কথা বলছে, কিন্তু তারা যখন এরা সুশৃঙ্খল বাহিনী, তারা অন্যায়ের প্রতিকার করে। আমাকে জাস্ট 30 সেকেন্ড দিবেন। আমি বলছি না যে তাদের পিআরও রোল প্লে করতে হবে আমাদের, আমি বলছি নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমাদের যেটা করা উচিত, তারা যে অন্যায় করবে সেটা যেমন তুলে ধরবো, সেটা তো আপনার হতাশার কথা, কিন্তু আশার কথা। নিয়মটাও যে কাজ করছে, আমি তাদের প্রমোট করার জন্য বলছি না, সিস্টেম যে কাজ করছে, এই আশার কথাটা জনগণ ডিজার্ভ করে, তাদের রাইট আছে আমাদের কাছ থেকে শোনার। নাহলে আমাদের এই আমরা এখানে কি বলছি বসে, আমাদের রাইট নাই শুধু নেগেটিভ খবর শুনিয়ে বাংলাদেশের মানুষকে কমপ্লিটলি হতাশাগ্রস্ত করার কোন রাইট আমাদের নাই, যেখানে এদেশে অনেক পজিটিভ খবরও আছে। আমি সেটাই বলছি, যেটা অন্যায় হয়েছে এটাকে ধরে আমি গোটা পুলিশ বাহিনী এরকম অবস্থা, দেশের অবস্থা শেষ, কেউ এই কথাই তো বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, অনেক ইন্ডিকেশন দিচ্ছে। আমি বলছি যে পজিটিভ কথাটা হচ্ছে, আমি দুটো কথা বলেছি। আমি দেখেন ট্রু সেন্সে নিউট্রাল যদি বলেন, দিস ইজ দ্য রোল আই এম প্লেইং। আমি একদিক থেকে বলছি কোথায় অন্যায় হয়েছে এবং সেটাকে প্রতিবাদ করছি, এটাকে ধরছি। এট দ্য সেম টাইম জনগণের রাইট আছে এটাও জানার যে না, এখানে সিস্টেমটা কাজ করছে তাদেরকে। আর আপনি বলছেন খবরের কাগজে এসছে, তাই এই বাংলাদেশেই কিন্তু খুব বেশি দিন আগে না, খবরের কাগজে এসছে, গণমাধ্যমে এসছে, বিভিন্ন মানুষ জানার পরেও বিচার পায়নি, অন্যায়ের কোনো বিচার হয়নি, কোনো অ্যাকশন হয়নি। দিনের পর দিন এসব ঘটনা ঘটেছে, বড় বড় হাই প্রোফাইল হত্যাকাণ্ড, সে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে আপনার যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে হয়নি বিচার। এই বাংলাদেশের কথা বলছি, কিন্তু আজকের ডেভেলপমেন্টটা হচ্ছে তৃতীয় বিশ্বের একটা দেশ বাংলাদেশ, জনবহুল একটা দেশ, এখানে সিস্টেমের দুর্বলতা আছে, মানুষের মধ্যে করাপশন প্রবণতা আছে, সব লেভেলে আছে। এই জায়গাতে এসে যে অন্যায়গুলি হচ্ছে, সেগুলো রাতারাতি সবকিছু ঠিক হয়ে আমরা ইউকে আমেরিকা হয়ে যাব না, বাট ক্ষেত্র বিশেষে যে 30 সেকেন্ড নিয়েছিলেন আপনি, আমার থেকে 30 সেকেন্ড নিয়েছিলেন, ওকে, আপনি এক্সট্রা টাইম নিয়ে নিন আমার কাছ থেকে। যে অন্যায় হয় এই দেশে এবং অন্যায়ের বিচার হয় যখন যারা অপরাধী তারা যখন শক্তিশালী নন, এবং এই দেশে চিরকালই আমাদের দুর্ভাগ্য যে ক্ষমতাধররা, শক্তিশালীরা অন্যায় করে পার পেয়ে গিয়েছে। আমাদের এই যে অন্যায় করে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি চলে আসছে বহুদিন থেকে, এখনো চলছে, এবং বরং এটা আরো বিস্তৃত হচ্ছে দুর্ভাগ্যবশত। এবং আমাদের দায়িত্ব হলো এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। অবশ্যই যে যখন ভালো কাজ হয় আমরা সেগুলো স্বীকৃতি দিতে হবে, সেগুলো বলতে হবে, কিন্তু আমরা পিআরও নই, আমরা পিআরওর দায়িত্ব আমাদের পালন করার কথা নয়। এবং এই যে আপনি অনেক হত্যাকাণ্ডের কথা বলছেন, অবশ্যই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার হয়নি বহুদিন থেকে, এবং আমরা আনন্দিত যেটা এই বিচার হচ্ছে, এবং আমরা আনন্দিত যে যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন হচ্ছে, এবং এটা এ ব্যাপারে ব্যাপক জনমত আছে, এবং জনগণের দাবি যে এই সকল যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে কঠোর শাস্তি দেওয়া। এরকম আরো অনেকগুলো ঘটনা আছে যেগুলোর বিচার হয় না। এবং শুধু এই যে হত্যাকাণ্ডই নয়, শুধু এই সকল অপরাধী কর্মকাণ্ডই নয়, এই লুটপাট করে মানুষ পার পেয়ে যাচ্ছে, এই যে ব্যাংক লুট করছে, আমাদের এই যে স্টক মার্কেট লুট করছে, আমাদের সেই ব্যাংক থেকে টাকা নিয়ে শোধ দিচ্ছে না, বিভিন্নভাবে অন্যায় করে পার পেয়ে যাচ্ছে, এবং দিন দিন এগুলো বাড়ছে দুর্ভাগ্যবশত। এবং এই জন্যই আমাদেরকে বারবার করে বলতে হয়, এগুলো কমছে না, এগুলো বাড়ছে। এবং সেই জন্যই আমাদেরকে, আমরা যদি না বলি, আমরা নাগরিক, আমরা বিবেকের টানে এগুলো বলি, এবং আমরা কিন্তু এই যারাই ক্ষমতায় থাকে এগুলো তাদের বিপক্ষে যায়, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু তাদের প্রতিপক্ষ হওয়া নয়, কিংবা তাদেরকে হেয় করা নয়, কিন্তু তাদেরকে সমালোচনা করা নয়। আমরা চাই এগুলোর প্রতিকার, আমরা চাই এগুলো বিহিত হোক, যাতে এগুলো বন্ধ হয়। এবং এই যে দেখেন, আমরা দুর্নীতির কথা বলেছি, আমরা এই যে বিভিন্ন রকমের এই যে দখলদারিত্বের কথা বলেছি, চাঁদাবাজির কথা বলেছি। এই যে 2008-এ যে সরকার আসলো, বঙ্গবন্ধু কন্যা এই যে শেখ হাসিনার নেতৃত্বে, তারা কিন্তু এইসব সবগুলো বন্ধ করার কথা বলেছে। এবং যখন তারা করতে পারছিল না, আমরা কিন্তু প্রতিবাদ করেছি, এবং এটা যদি করত তাহলে কিন্তু তারাও লাভবান হতো, সরকার লাভবান হতো, তাদের দল লাভবান হতো, আমরা সবাই জাতি হিসেবে আমরা সবাই লাভবান হতাম। এই যে দুর্নীতি দমন কমিশনকে আমরা সক্রিয় করার কথা বলছি, দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ করার কথা বলেছি, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করার কথা বলেছি। যদি দুর্নীতি দমন কমিশন কার্যকর হতো এবং কতগুলো
দৃষ্টান্তমূলক শাস্তি যদি তারা দিত কিছু কিছু ব্যক্তির বিরুদ্ধে, এবং রাঘব বোয়ালদেরকে যদি বিচারের আনতে পারতো, তাহলে অনেক এগুলো বন্ধ হইতো। কিন্তু সে কাজটা তো হয়নি, এবং সেই জন্যই আমাদের এবং এখানে আরাফাত একটু আমি যোগ করে দিই, মানে ওনার কথার সূত্র ধরে যে ব্যাংক জালিয়াতির কথা বলেছেন, স্টক মার্কেটের কথা বলেছেন। সম্প্রতি যে জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী নিজেও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলছেন যে ব্যাংকের জালিয়াত ধরতে বাধা হচ্ছে দলীয় লোকজন, এটি বলেছেন ক্ষোভের সঙ্গে। এবং সেই সঙ্গে আরেকটি প্রসঙ্গে এই মুহূর্তে আলোচনায় আপনার উত্তর দিতে সুবিধা হবে, যে গম কেলেঙ্কারি। এখন প্রশ্ন হচ্ছে যে গম কেলেঙ্কারির সঙ্গে জড়িত দুজন মন্ত্রীর নাম যাদের আগের ইস্যুগুলো একটু ডিল করে আমি চলে আসছি। না, আমার প্রশ্ন ওখানেই যে দেখেন, যে কিছু কথা আমরা বলি লুটপাট, ব্যাংক লুট, এই সে, এগুলো কিন্তু ঢালাও অভিযোগ। আমরা কিন্তু স্পেসিফিক তথ্যপত্রের ভিত্তিতে বলতে পারছি না কোন পার্টিকুলার লুটপাট কোন জায়গাতে আমরা কোনটা কথা বলছি। বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, সেখানে তো আমি বলছি এক্স্যাক্টলি তারপরে কত টাকার ঋণ খেলাপি হয়েছে। এই যে যেগুলো আমরা বলছি, যেভাবে বলছি, এটা কি ইমপ্রেশন দেয়? ইমপ্রেশনটা হচ্ছে যে এই দেশে লুটপাটের একটা স্বর্গরাজ্য। ইজ দ্যাট ট্রু? যে লুটপাট হচ্ছে, যেটা হয়েছে, সেটার এগেইনস্ট অ্যাকশন হচ্ছে না? হলমার্কের এগেইনস্ট অ্যাকশন হয়নি? তারা কি বিচার প্রক্রিয়ার মধ্যে আছে না? বেসিক ব্যাংকের অর্থমন্ত্রী কি বললেন? আমি আসছি, আমি পুরোটাই বলছি আপনাকে। অর্থমন্ত্রী যে দ্যাট শোজ দ্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট। তার মানে হচ্ছে, আপনার মনে আছে ওই যে ওরিয়েন্টাল ব্যাংকের কথা মনে আছে? পুরা লুট করে হাওয়া করে দিল পুরা ব্যাংক, বিএনপি জামাতের আমলে। একটা কিছু ঘটেছে ওটার এগেইনস্টে, একটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে, কিছু করা হয়নি। আমি বলতে যাচ্ছি যে এখন অ্যাটলিস্ট বেসিক ব্যাংক বলেন, সোনালী ব্যাংক বলেন, যে কোনো ব্যাংকের যে লুটপাট বা যে ঘটনা ঘটছে, আগে তো সব ঘটে হাওয়া হয়ে যেত, কোনো খবর ছিল না। যেগুলো ঘটছে, ঘটার পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরেও বাংলাদেশের সংস্কৃতিতে যেটা হয়, যেটা অতীতে হচ্ছে, এখনো হচ্ছে, হয়তো দলের কাছাকাছি থাকা লোকজন যে যার পরিচিত আপনজনদেরকে এগুলো থেকে বাঁচানোর চেষ্টা করে। সেই প্রবণতাগুলো এখন আছে, এগুলো তো উড়ে চলে যায়নি। সেগুলোর বিপক্ষেও অর্থমন্ত্রী নিজে ক্ষোভ প্রকাশ করছে পাবলিকলি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে। দ্যাট শোজ দ্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট, যে আমাদের এই যে কালচার। নো, দ্যাট ডাজন্ট শো দ্য ইন্টেনশন, দ্যাট শোজ ওনার অসহায়ত্ব দেখা, অসহায়ত্ব না। এবং এটার থেকে আমার কাছে যেটা, আমি একটু বলি, এটার থেকে যেটা সুস্পষ্ট হয়েছে, যে রাষ্ট্রের থেকে কোন আরো শক্তি আছে যারা দলীয় শক্তি, যারা অনেক বড়, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। রাষ্ট্রের থেকে, প্রধানমন্ত্রীর থেকে দলীয় কোন শক্তি বড়? এটা মানে এটা না, এটা অসহায়ত্ব না। জিনিসটা যেটা হচ্ছে যে একটি দেশের বিভিন্ন পর্যায়ে পলিটিক্যাল কালচার অনেক কিছু ডেভেলপ করে। পলিটিক্যাল কালচার তো আমরা জানি, এটা ট্রু। যে যার কাছের মানুষ থাকে, সে কোনো না কোনো ভাবে তার মতন করে এগুলো হেল্প করার চেষ্টা করে। সবাই করে, এটা আমরা দেখেছি। এটা অতীতে করেছে, এখন করছে, ভবিষ্যতে করবে। কিন্তু এই জায়গাগুলোর বাইরে একটা সিস্টেম দাঁড় করানো, একটা ডিউ প্রসেস দাঁড় করানো, সেই জিনিসটা তো এত ইজি না যে আপনি রাতারাতি করে ফেলেন। এটা তো গ্রাজুয়াল প্রসেস যেতে হবে। কিন্তু আপনি এটাকে পজিটিভলি দেখতে পাচ্ছেন, এটা আমি অবাক হচ্ছি। দিকে যাচ্ছি, অফকোর্স যাচ্ছি। আপনি এটাকে যে পজিটিভ দেখতে, সবকিছুর মধ্যে নেগেটিভিটি খোঁজেন। যে দেশে ওরিয়েন্টাল ব্যাংক গায়েব হয়ে গেল, হাওয়া হয়ে গেল, কিছু হলো না, সেই দেশে আপনি যখন দেখছেন যে বিচারের আওতায় আনা হচ্ছে এবং এটাকে আরো ফাইন টিউন করার জন্য যতটুকু পারা যায় সেটাও তারা উষ্মা প্রকাশ করছে, পাবলিকলি করছে। প্রধানমন্ত্রীর সাথে বলে আমি আপনার কাছে, আপনি যেগুলো নিয়ে কাজ করেন বা কোনো কোনো ব্যর্থতা দেখলে আপনি নিজে কাজ করেন, এই এইগুলোর মধ্যে কিছু অনেক পজিটিভ ইন্ডিকেশনস আছে। এটা শুধু দেখলে সবকিছুর মধ্যে আপনি যদি একটা নেগেটিভ চশমা পরে থাকেন, তাহলে সবকিছু মনে হবে না এগুচ্ছে। আচ্ছা আরাফাত, এখানে কেউ যদি প্রশ্ন করে যে এর অনেকটাই আবার আইওয়াশের জন্য, আমি বলছি না, কেউ যদি মনে করেন যে এত যে হাজার হাজার কোটি টাকা স্টক মার্কেট থেকে গেল, বেসিক ব্যাংক থেকে গেল বা হল মার্কেট, এই টাকাগুলো নিয়ে আসবার বা তাদেরকে আইনের আওতায় কোন পর্যায়ে তারা কত কি শাস্তি পেলেন, হয়তো একটা প্রসেসের মধ্যে আছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে মামলা হয়েছে, সেই মামলার নিষ্পত্তি দশকের পর দশকেও হয়নি, বা যারা এগুলোর সঙ্গে অপরাধ করেছেন কোনো না কোনো পর্যায়ে গিয়ে তারা মুক্ত হয়ে গেছে। এই যে আবার আপনাকে আমি বলছি, এখানেই তো কথা হচ্ছে, আপনি সেখানে আপনি কি আশার আলো, মানে আশার বার্তা শোনাবেন? আশার আলো, আশার আলো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে এই যে এই ধরনের একটি ইনসিডেন্টে বলতে পারবেন কিনা যে যিনি দোষী তিনি শাস্তি পেয়েছেন বা টাকাটা আমরা রিকভার করতে পেরেছি? এইভাবে বলাটাই অন্যায় আপনি যেভাবে বলছেন। দ্যাট উইল ক্রিয়েট আ নেগেটিভ ইমপ্রেশন। পজিটিভটা আপনার পজিটিভ ইজ নট দ্য পজিটিভ, রিয়েল ইমপ্রেশনটা আপনাকে ফ্যাক্টসটা বলতে হবে। আমার দেশের যে আইন আছে, আইনের যে প্রসেস আছে, তার মধ্যে দিয়েই তো গভর্নমেন্টকে এগোতে হবে। তার বাইরে কি সে কিছু করতে পারবে? এটা কি মার্শাল গভর্নমেন্ট যে সে আইন বহির্ভূত ভাবে একটা শাস্তি দিয়ে দিবে, দিয়ে আপনাকে ইনস্টেন্স তৈরি করে দেখাবে, সো দ্যাট আমরা টক শোতে বলতে পারি ভাই এই যে একটা ইনস্টেন্স দিল? সেটা তো সে পারবে না। ডেমোক্রেটিক সিস্টেম, কনস্টিটিউশন এবং লিগাল প্রসেসের মধ্যে যে এগোতে হবে। সেখানে যদি 10 বছর লাগবে, গভর্নমেন্টের কিছু করার নেই।
সেখানে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে এই ঢালাও কথাগুলি না বলে আমাদের যেটা বলতে হবে আরেকটু ঘাটতে হবে আইনগুলি, দেখতে হবে কোথায় দুর্বলতা আছে। সেখানে যদি আমরা গভর্নমেন্টকে ফিঙ্গার পয়েন্ট করে দেখা দিতে পারি আমাদের এইজ ওল্ড ট্রেডিশনাল আইনের এই সিস্টেমের মধ্যে কোনো না কোনো ভাবে বিচার ডিলেড হচ্ছে, যারা রাঘব বল ধরা খাচ্ছে না, গভর্নমেন্টে তো আইনের বাইরে যাওয়ার সুযোগ থাকে না, আবার আইনের বাইরে গেলে তো আমরাই আবার বলবো। এই যে যেমন দেখেন, এটা একটা ছোট্ট এক্সাম্পল দিই, বিদ্যুৎ উৎপাদন নিয়ে আইনের মধ্যে থেকে যখন গভর্নমেন্ট ট্রাই করলো প্রথম 1 বছর কিছুই করতে পারেনি, তারপর না শেখ হাসিনা আইন কানুন সব ভেঙে দিল, বললো যে আমাকে জনগণকে বিদ্যুৎ দিতে হবে, এটা আমার রাজনৈতিক অঙ্গীকার, এই অঙ্গীকার পূর্ণ করার জন্য আমি আইনের মধ্যে থাকতে চাই না, এটা বাইরে যে আমাকে করতে হবে। কিন্তু এই কাজ তো সব ক্ষেত্রে আপনি পারবেন না, সব ক্ষেত্রে যদি করতে চান তাহলে আপনি নিজেই আপনার এস্টাবলিশমেন্ট আপনার এগেইনস্টে চলে যাবে। কাজে আমাদের অনেক থটফুল এবং রিজনেবল এই জায়গাগুলো অ্যাটাক করা দরকার এবং অ্যাপ্রোচ করা, যেটা আমরা করি না আনফরচুনেটলি। আমরা যেভাবে ইয়ে করি কিছুই হলো না, কোনো দৃষ্টান্ত তৈরি হলো না, সব খারাপ, এই জিনিসগুলো খুবই দুঃখজনক, আমরা জায়গা মতো হিট করি না। আপনি সমালোচনা করতে হবে কোন জায়গায় জানেন, যে দেখাইতে হবে, ওইটার জন্য আবার যতটুকু শ্রম এবং সময় আমাদের দিতে হবে ওটা তো আমরা দিব না, ওইটা তো উই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট ফর দ্য নেশন, আমরা তো দিব না, কারণ ওইটার জন্য আপনি কোনো পয়সা পাবেন না। আপনি যদি একটু শ্রম এবং সময় দিয়ে ঘাটতেন আইনগুলো নিজ উদ্যোগে অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, যে এইখানে আমার আইনের দুর্বলতা আছে, যেটা সরকার চাইলেও দেখা যাচ্ছে 10 বছর লেগে যাচ্ছে, কোনো না কোনো ভাবে ফাঁক ফোকরতে বেরোয় যাচ্ছে, সো দেন আই ক্যান ক্রিয়েট, আমরা একটা উদ্যোগ নিয়ে একটা জনমত তৈরি করার সুযোগ করতে পারি, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, তার অ্যাটেনশন আনতে পারি, এই জায়গাগুলো এভাবে করেন। এবং আপনি জানেন যে স্টক মার্কেট নিয়ে যে এত কথা বলি আমরা, না বুঝে তো 10% কিন্তু মেজরিটি, আমি যত দেখেছি না টেলিভিশনে, 10% নলেজ নাই স্টক মার্কেট কিভাবে অপারেট করে, কিন্তু কথা বলছে বিশাল বিশাল স্টক মার্কেট হলো। স্টক মার্কেটের ওভারঅল যেভাবে এভলিউশনটা, এটা যে বিবর্তন হয়ে একটা জায়গায় পৌঁছেছে বাংলাদেশে, এটার ভিতরে আইনগত প্রচন্ড জটিলতা ছিল। আপনি বলছেন একজন লুটপাট করেছে, সেটাকে তো আইনের একটা ডেফিনেশনে থাকতে হবে যে এটাকে লুটপাট বলে, তাইলেই না তার আইনের প্রয়োগ করে তার এগেইনস্টে আপনি নিতে পারবেন আইনানুগ ব্যবস্থা। যেটা সে করছে সেটা যদি কৌশল হয় এবং সেই কৌশলে ফাঁদে পড়ে কিছু মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, এবং এই কৌশলটাকে যদি আইন অন্যায় না বলে, আমি আপনি টকশোতে বলছি যে লুটপাট ক্রাইম অন্যায়, কিছুই নাই ওইটা, এখানেই তো বলছে রেফারেন্স দেন, আপনি পড়ে দেখেছেন? হ্যাঁ, আমি পড়ে দেখেছি। এটা ক্লাস 10 এর একটা এসে রচনার বাইরে কিছু না, ইট ইজ নট অ্যান ইনভেস্টিগেশন রিপোর্ট। আমি আপনাকে বলছি, আমি আমার অসন্তুষ্টি আছে, আমার ব্যাপক এটা কিছুই না, ওই রিপোর্ট ক্যানট ডু এনিথিং। আমার এটা একটা ক্লাস 10 এর রচনার লেখা না, ওই স্ট্যান্ডার্ডের মাপের একটা জিনিস, যেটাতে কিছু তাই রেফারেন্স টানাই উচিত না আমাদের। আমি আপনাকে বলি ফার্দার ইনভেস্টিগেশন, ওটার ভিত্তিতে কেন দরকারই নাই। আমি আপনার কথাটা শেষ করতে হলে বুঝতে পারতেন, আমি সেটাই বলছি, যে রিফর্মস গুলি হয়েছে স্টক মার্কেটের, আর শুধু আইনের দোহাই দিয়ে কিন্তু আরাফাত সবকিছু পার পাওয়া যাবে না, এখানে দেখতে বা আইন হয়তো অনেক কিছু, আইনের আওতায় অনেক কিছু নেওয়া সম্ভব হয় না আইনের দুর্বলতার কারণে, নানান কারণে, কিন্তু অনেক কিছু তো বোঝাও যায়। আচ্ছা, নৈতিকতা অনৈতিকতা সবকিছুতে আপনি আইনের বা কাগজে কলমে আমরা বুঝে ফেলি, অনেক কিছু বেশি বুঝে ফেলি। আমি শেষ করি, স্টক মার্কেট যেখানে এসে দেখেন যে স্টক মার্কেটের এই পুরো বিষয়টার পরে যে লেভেলে ইনভেস্টিগেশন হয়েছে ইন্টারনালি, এবং যতগুলি রিফর্মস হয়েছে স্টক মার্কেট রিলেটেড, এবং যে আইনগত দুর্বলতাগুলির জন্য যে অ্যাকশনগুলি নেওয়া যায়নি, সেই আইনগত দুর্বলতাগুলো ওভারকাম করার জন্য ইনিশিয়েটিভ অ্যাকশনগুলি হচ্ছে, সেগুলো কি আমরা দেখেছি কেউ? সেগুলো আমরা ঘেটে দেখে এসে কেউ বলেছি যে এই কাজগুলি হয়েছে? আপনি কিন্তু জানেন না, কোথাও হয়নি। আমরা যখন ঢালাও ভাবে কথা বলি, লুটপাট হয়ে সে করলো, কিচ্ছু করলো না, এইটা আমরা বলি, কিন্তু জনগণ কিন্তু এটা মনে করে, কিন্তু কি করতে পারলো কি পারলো না, কতটুকু করলো জেনুইনলি ফ্যাকচুয়াল বেসিসে, এটা কিন্তু আনিনি। এই যে বিশাল অনেকগুলো রিফর্মস ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে স্টক মার্কেটকে ঘিরে, এসএসসির মধ্যে একটা বিষয়, কেন এগুলো করা হচ্ছে? কারণ যেখানে দুর্বলতাগুলি ছিল, আমরা তো তৃতীয় বিষয়, একটা ছোট দেশ, তো আমাদের অনেক জায়গায় অনেক দুর্বলতা আছে, বিভিন্ন জায়গায় যে আমরা ধরা খাই, ঠেকি, শিখি, যে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি, ট্রায়াল এন্ড এরর, এটাই তো বেসিস। কিন্তু গভর্নমেন্টের ওভারঅল ইন্টেনশনটা আপনাকে দেখতে হবে, দে আর ট্রাইং देयर বেস্ট। ওকে, ক্যান আই সে সামথিং? আমরা একটু শেষের দিকে, সো আমি গমের প্রসঙ্গটা আনতে চাই। এই যে স্টক মার্কেটের কথা আপনার অবগতির জন্য, আমি কিন্তু এই বিষয়টা পড়িয়েছি বিশ্ববিদ্যালয়ে বহু বছর, ঠিক আছে, এবং আমি ঢাকা স্টক এক্সচেঞ্জে ওইটা রেফারেন্স দিচ্ছেন, আপনি অবাক হচ্ছি। নো, দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য ফার্স্ট, দিস ইজ ফার্স্ট, ইট ক্যানট বি দ্য বিগিনিং। সরকারের করে দেয়, তাহলে বলতে হবে যে আপনি গভীরে যাওয়ার কথা বলছেন। আমি এসএসসি সম্পর্কে লিখেছি, এসএসসির আইনের দুর্বলতা বলেছি, এবং সরকারের যে ওই যে দায় মুক্তি দেওয়ার সরকারি কর্মকর্তার দায়, তার বিরুদ্ধে বলেছি। আমি
যে সরকারি কর্মকর্তাদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছিল না সরকার? কিসের? এই যে ইয়েতে এই যে দুর্নীতির ব্যাপারে। কোন দুর্নীতির ব্যাপারে? দায় মুক্তি নয়, সরকারি কর্মকর্তাদেরকে অনুমতির ব্যাপারে তারপরে সংসদ সদস্যদের, এই যে সংসদ সদস্যদের যে আমাদের একটা প্রিভিলেজ অ্যাক্ট নাই, এই প্রিভিলেজ অ্যাক্ট যদি থাকতো, এবং প্রিভিলেজ ছাড়াও আমরা এই যে যারা সংসদ সদস্য যারা তাদের কার্যক্রমের মাধ্যমে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করছে, তারা সংসদ অবমাননা করছে, এ ব্যাপারে আমি বহু লিখেছি। এবং আপনি যে বলছেন যে ঢালাওভাবে বলছেন যে আমরা কেউ গভীরে যাই না, আমরা কেউ গভীরে যাই না, আমি গভীরে গিয়েছি। আপনার আই এম সরি, এই কথাগুলো বলার দরকার ছিল। আমরা কেউ গভীরে যাই। গম কেলেঙ্কারি আদৌ ঠিক শেষ পর্যন্ত কেলেঙ্কারি হিসেবে প্রতিষ্ঠিত হবে কেন? গম কেলেঙ্কারি যেটা দুর্ভাগ্যজনক, যে এটার একটা আমি মনে করি একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটা নিরূপণ হওয়া উচিত যে আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা সত্যিকার অর্থে দোষী কিনা। এবং যেটা আমরা দেখছি যে সেটা হলো যে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা বলছে তারা দোষী না, এবং তারা ওই যে তাদের তদন্তের মাধ্যমে এবং তারা পরীক্ষার মাধ্যমে তারা বলার চেষ্টা করছে যে এর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু একই সাথে এই গমগুলো তারা বলছে যে এগুলো খাওয়ার উপযোগী এবং এতে কোনো সমস্যা নেই, কিন্তু একই সাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সামরিক বাহিনী এবং অন্যান্যরা যারা এগুলো রেশন হিসাবে পেত, তারা এগুলো নিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। কিন্তু এই গমগুলো এখন যাচ্ছে সাধারণ মানুষের, গরিব মানুষের কাছে, তাদের এই যে হিসাবে বিজেডি ইত্যাদি হিসাবে। তো এখন তো আমি মনে করি যে এটা একটা নিরপেক্ষ তদন্ত হয়ে সত্যিকার অর্থে তারা যদি দোষী হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আর নৈতিক দিক থেকে অবশ্যই তাদের বিরুদ্ধে যখন এই সকল অভিযোগ উঠেছে তারা সরে দাঁড়িয়ে আমরা একটা দৃষ্টান্ত স্থাপিত হইতে পারে, যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হইতে পারে এবং তারা দোষী কি নির্দোষ সেটা প্রমাণিত হইতে পারে। এটা নিয়ে আমি বলি, নাম্বার ওয়ান হচ্ছে যে যখন এগুলো নিয়ে অভিযোগ উঠলো, ওঠার পরে কিন্তু দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত যারা অথরিটি তারা কিন্তু একটি কাজ করেছে অভিযোগের ভিত্তিতে। অভিযোগটা কিন্তু উঠেছে নট বেসড অন এনি সলিড কোন টেস্ট বা কিছু ভিত্তিতে না, কিন্তু তারপরে তারা যেটা করেছে, যেটা করা উচিত ছিল আমি মনে করি, যেখানে তাদের জবাবদিহিতা তারা প্রমাণ দিয়েছে, তারা কিন্তু ল্যাব টেস্ট করিয়েছে। ল্যাব টেস্ট করে তারা বলে দিয়েছে যে এখানে কোনো সমস্যা নেই। এখন আমি এটা মানি বা না মানি, তাদের যে চ্যালেঞ্জটা তো অ্যাকসেপ্ট করে আমাকে কাউন্টার একটা দিতে হবে ল্যাব টেস্ট করে, যে না তুমি সমস্যা নেই বলছো, দেখো এখানে আছে। আমি তো শুধু অভিযোগ করে এটাকে খণ্ডাতে পারবো না, বিকজ তাদের যে চ্যালেঞ্জটা ইটস বেসড অন আ টেস্ট, আর আমি যেটা অভিযোগ করছি এটা নো বেসিস, আমি জাস্ট বলছি, কিন্তু নো বেসিস ইন আ সেন্স কোনো সলিড বেসিস নাই। কিন্তু অ্যাজ অফ নাও লেটেস্ট সিচুয়েশন যেটা আমি মনে করি, আমি ওভারঅল সিচুয়েশন আমি দেখছি যে সিস্টেম কাজ করছে। তৃতীয় বিশ্বের একটা দেশের জায়গা থেকে যদি চিন্তা করেন সিস্টেম কাজ করছে কোথায়, আপনাকে আমি বলি, শেষ পর্যন্ত এসে লেটেস্ট স্ট্যাটাসটা কি, হাইকোর্ট কিন্তু একটা রুল দিয়েছে, তার মানে ইন্ডিপেন্ডেন্টলি হাইকোর্ট, মন্ত্রী মিনিস্টার কার কি হবে এগুলো কিন্তু চিন্তা করা হয় নাই, গভর্নমেন্টের কোন ইন্টারভেনশন নাই। কি দিয়েছে, তাদেরকে বলে দেওয়া হয়েছে একটা সময় দিয়ে এতদিনের মধ্যে আবার ইন্ডিপেন্ডেন্ট ল্যাব টেস্ট করে তার রিপোর্ট সাবমিট করতে, এবং এটা কিন্তু তারা এখন বাধ্য করতে, এবং তাদেরকেই প্রমাণ করতে হবে যে এটা সমস্যা নাই তাদের, এবং তারা যদি ব্যর্থ হয় তাহলে তো তারা আইনের ডিউ প্রসেস যে শাস্তি ওর মধ্যে তারা পড়বে। সো আই সি দ্য সিস্টেম ইজ ওয়ার্কিং, কিন্তু কখনো কখনো আমরা এটা কিনে অনেক হইচই করে ফেলি, এটা হচ্ছে আমার কথা। কিন্তু যখন দেখবো যে কোন সিস্টেম কাজ করছে না, একেবারেই অন্যায়ভাবে, একদম হইচই ছাড়া কি কোনো কিছু এই সিস্টেমের মধ্যে, সিস্টেম যে ওয়ার্ক করে সেটি আপনি দেখাতে পারবেন? প্রচুর দেখাতে পারবো। আপনি আরেকটা প্রোগ্রাম করেন যেগুলো নিয়ে হইচই করা উচিত আমাদের, করি না অনেক কিছু। না আমি বলছি যে হইচই না হলে সিস্টেম ওয়ার্ক করছে স্বাভাবিকভাবে। এবং আপনাকে আমি একটা জিনিস বলি, এই হইচইটাও একটা হচ্ছে, হইচই ছাড়া প্রচুর সিস্টেম কাজ করছে, কত অন্যায়ের শাস্তি হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে, আমরা অনেক খবরই রাখি না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে হইচই হওয়াটা বিপক্ষে আমি নই, আমি এটাকে সাপোর্ট করি। হইচইটাও এই সিস্টেমের অংশ। কিভাবে? গণমাধ্যম তো ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, গণমাধ্যমে তো হইচই হবেই, তারপরে তো গভর্নমেন্টের টনক নড়বে। আগে যেটা হতো গণমাধ্যমে আসবে কেউ কেয়ার করতো না, গভর্নমেন্ট মানে এই যে বুড়ো আঙ্গুল দেখাতো না, জনগণকে দেখে যা ইচ্ছে তাই করতো। কিন্তু এখন গণমাধ্যমে হইচই হচ্ছে, রেসপন্ড করছে গভর্নমেন্ট সিস্টেম, বিচার বিভাগ, এবং কাজগুলি হচ্ছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা আমি বলছি, হইচইয়ের কোন অ্যাসপেক্টটা নিয়ে আমার আপত্তিটা, সেটা হচ্ছে যে আমরা যখন হইচই করতে যে আউট অফ প্রপোর্শন ব্লো করে ফেলি, ঢালাও বলে ফেলি,
এবং আমরা আউট অফ দ্য কনটেক্সট একটা জিনিসকে প্রেজেন্ট করি, একটা ইউনিটের ঘটনাকে গোটা ডিপার্টমেন্টকে মেলাইন করার মতন করে প্রেজেন্ট করি, সেই হইচইটা নিয়ে আমার আপত্তি। কিন্তু যে কোনো এই যে গম নিয়ে যে আপত্তিগুলো আসুক, এটা আসা উচিত, এরকম যে কোনো সবকিছু গণমাধ্যমে আসবে। এবং আবার শেষ মুহূর্তে যেটা বলি, গণমাধ্যমকে নিয়ে কিন্তু আমার কোনো সমালোচনা নয়। গণমাধ্যম এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের ডেমোক্রেসিকে স্ট্রেনথেন করতে বিশাল ভূমিকা রাখছে। আমার যেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমের এই জায়গাটাও, আমরাও যারা বিশ্লেষণ করি, এই জায়গাটাও কিন্তু খুবই ইনফ্যান্ট স্টেজে আছে, এটাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, ইভলভ করছে। এই জায়গাতে আমাদের একটা মেকানিজম আনতে হবে, সবাইকেই যাতে আমরা অ্যাকাউন্টেবল করতে পারি। আমরা যারা এখানে বসে গভর্নমেন্টকে ধরছি, একে ধরছি, পুলিশকে ধরছি, ওকে ধরছি, আমাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আমরা যদি একটা মিথ্যা কথা বলে চলে যাই, আউট অফ প্রপোর্শন একটা জিনিস ব্লো করে জনগণকে বিভ্রান্ত করে চলে যায়, একটা অসত্য কথা বলে চলে যায়, আমাকে কে অ্যাকাউন্টেবল করবে? সেই অ্যাকাউন্টেবল করার মেকানিজমও চিন্তা করেন জিল্লুর ভাই। সবাই মিলে আমরা চিন্তা করি যে প্রত্যেকটা সেক্টরে অ্যাকাউন্টেবিলিটি, প্রত্যেকটা সেক্টরে জবাবদিহিতা, তখনই গণতন্ত্র আরো শক্তিশালী হবে। এটা সমস্যাটা হলো ওই যে সামন্তবাদী যুগে একটা কথা প্রচলিত ছিল, কিংবা এই অভিজ্ঞতার আলোকে প্রচলিত, কিল দি মেসেঞ্জার। অতএব যে খারাপ খবর, এই কথাটা প্রচলিত হয়েছে যুদ্ধক্ষেত্র থেকে যে খারাপ খবর নিয়ে আসতো, তো তখন সেই সম্রাটটাকেই প্রথম হত্যা করত। তো এখন দুর্ভাগ্য হয়েছে বাংলাদেশে এই অবস্থা। এখন যারাই অন্যায়ের প্রতিবাদ করে, যারাই অন্যায়ের বিপক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে কিন্তু ওই যে তাদের বিরুদ্ধে কোনো সমস্যা নেই, যারা মিথ্যা কথা বলে তাদের বিরুদ্ধে সমস্যা। আমি একটু আগে এই কথা বললাম যে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে অ্যাকাউন্টেবল করার কথা বললাম যারা মিথ্যা কথা বলে, যারা সমালোচনা করে, জেনুইন সমালোচনা করে, তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। অ্যাকাউন্টেবল তো সব দিকই হতে হবে, যারা সরকারের পক্ষে বলছে সেও সবাইকে অ্যাকাউন্টেবল, আমি সবার কথাই তো বলছি, অবশ্যই সবাইকে অ্যাকাউন্টেবল হতে হবে। যারা সমালোচনা করছে, আপনি যদি তাকে অ্যাকাউন্টেবল না করেন, তাহলে সে মিথ্যা বলবে সমালোচনা করতে, সে আউট অফ প্রপোর্শন ব্লো করবে, সে মিসরিপ্রেজেন্ট করবে, সে আউট অফ কনটেক্সট প্রেজেন্ট করবে। এটা কি ভালো কথা? নিঃসন্দেহে। তাহলে আমি সমালোচনা বন্ধের কথা বলছি না, আমি বলছি সমালোচনাটাকে সুস্থ এবং সততার মধ্যে রাখা। আমাদের আইন কানুন যেভাবে হচ্ছে যে কোনো সমালোচনা যাতে হবে না, সেই রকমের একটা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর বদিউল আলম মজুমদার এবং মিস্টার মোহাম্মদ আরাফাত, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, যে কোনো নামই হোক না কেন বা যে কোনো পরিস্থিতি হোক না কেন, হত্যাকাণ্ড, যে কোনো হত্যাকাণ্ড কি সমর্থনযোগ্য নয়। ধারণ নিয়ে মানুষের নিশ্চয়ই ক্ষোভ থাকবে, কোনোটার মাত্রা, ক্ষোভের মাত্রা বেশি থাকবে কোনোটা, কিন্তু সবগুলো আইনের আওতায় এনে বিচার চাওয়াটা প্রতিটি নাগরিকের যেমন দায়িত্ব এবং সরকারের দিক থেকে বিচারগুলো নিশ্চিত করা দায়িত্বের মধ্যে পড়ে। আরাফাত বলছিলেন যে সিস্টেম বাংলাদেশে ওয়ার্ক করছে, বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ, তার অনেক সমস্যা রয়েছে, এই সমস্যার মধ্য থেকে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এবং সিস্টেম বিভিন্ন জায়গায় ওয়ার্ক করছে বলে তিনি মনে করেন এবং হয়তো করছে, বাস্তবতাও তাই করছে। কিন্তু হতাশার জায়গা কখনো কখনো কোনো জায়গায় সেগুলো মাত্রাতিরিক্ত ভাবে অকার্যকর বলে মনে হয়। যদি আরাফাত এই বক্তব্যের সঙ্গে একমত নন, তবে ডক্টর বদিউল আলম মজুমদার তার সমালোচনা, প্রতিবাদ, এই ভাষাগুলো, প্রতিবাদের ভাষা, সমালোচনার ভাষা বা এই দৃষ্টিগুলো থাকা কিন্তু এটি গণতান্ত্রিক সমাজে অপরিহার্য এবং এটি সরকারকে সুপথে চলবার জন্য, রাইট ট্র্যাকে রাখবার জন্য সেটি খুব জরুরি এবং সেটি সরকারের জন্য কল্যাণকর। এবং আমরা গণতান্ত্রিক রাজনীতি, গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলি, সেখানে সরকারের পক্ষে বা সরকারের সমর্থক একটি যেমন গোষ্ঠী থাকবে, তার সমালোচনার একটি বা ভিন্ন মতের একটি পক্ষ যতক্ষণ পর্যন্ত যদি গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক শক্তির মধ্যে না থাকে, তাহলে সেই সরকারকে সঠিক পথে রাখা বা সঠিক পথে পরিচালনা বা সেখানে গণতন্ত্রকে শক্তিশালী করাও কিন্তু দূর হয়ে দাঁড়ায়। আমরা আশা করি যে আমাদের রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক পক্ষগুলো, রাজনৈতিক নেতৃত্ব এই বিষয়গুলো বোঝেন, বোঝাবার তাদেরকে তেমন কিছু নেই, নিজেরা যদি আরো ভালোভাবে বোঝেন এবং বুঝতে পারেন, সে অনুযায়ী কাজ করেন, তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিক নিশ্চয়ই সন্তুষ্ট হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।